আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে বিভিন্ন দলের পদে থাকার অভিযোগ উঠিয়েছেন অনেকেই। আমি সেই বিষয়ে আসলে কিছু বলতে চাই। বিষয়টা ইন্টারেস্টিং এবং আনফরচুনেটও বটে। সেটা হচ্ছে যে আমি যখন বিশ্ববিদ্যালয়ে আসি, আমার রাজনীতির সাথে টুকটাক পরিচয় ঘটে, সেটা বইয়ের মাধ্যমে। বলে যে বই এক ধরনের কাল হয়ে দাঁড়িয়েছে আমার জীবনে। সেটা হচ্ছে আমি প্রথমে জাসদের উত্থান পতন বইটা পড়ি। আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন তারাও কিন্তু বইটা পড়েছেন, এবং এখানে কিন্তু সিরাজুল আলম খানকে একটা জায়ান্ট ফিগার হিসেবে দেখানো হয়েছে। তাকে রাজনীতির রহস্য পুরুষ বলা হয়। তো আমার ইচ্ছা ছিল যে আমি এই মানুষটার সাথে দেখা করব। তো দেখা কিভাবে করব, তখন আমি আমার বন্ধুদের জিজ্ঞাসা করি। আমার বন্ধু রামিম ছিল, তাকে জিজ্ঞাসা করলি যে ভাই এটা কি করা যায়। তো রামিম আমার রাহাত ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়, যিনি তখন সেন্ট্রালের জাসদ বিসিএল এর সাধারণ সম্পাদক ছিলেন। রাইট, সেন্ট্রালের সাধারণ সম্পাদক ছিলেন। এবং বিসিএল সম্পর্কে একটু বলি। বাংলাদেশে জাসদ 3টা রয়েছে। একটা হচ্ছে জেএসডি, এটার প্রধান হচ্ছে আসম আব্দুর রব ভাই। আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ জাসদ রয়েছে। বাংলাদেশ জাসদ হচ্ছে যেটা নিবন্ধন পায় নাই, এটা তখন নিবন্ধন পায় নাই, এখন সম্প্রতি মনে হয় পেয়েছে, আমি জানি না। শরীফ নুরুল আম্বিয়া উনি চালান, যেটা কিন্তু 14 দলের বাইরে ছিল। ঠিক আছে, আরেকটা ছিল জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল, যেটা 14 দলের ভেতরে ছিল, অর্থাৎ আওয়ামী লীগের সাথে ছিল। এটা হচ্ছে ইনু এটার প্রধান ছিল। তো এই যে বিসিএল, এটা কিন্তু বাংলাদেশ জাসদের একটা ভ্রাতৃপ্রতিম সংগঠন, মানে বাংলাদেশ জাসদেরই একটা অর্গ্যান আর কি। তো বাংলাদেশ জাসদ কিন্তু তখন নিবন্ধন পায় নাই। তো এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে লোক ছিল 2 জন। তো যার কারণে আমি যখন সিরাজুল আলম খানের সাথে দেখা করতে চেয়েছিলাম, উনি আমাকে মাঝে মাঝে বলতেন যে তুমি এই প্রোগ্রামটাতে আসো, কারণ আপনি জানেন যেখানে লোকই মাত্র 2 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে। তো তাদের জনবল সংকটের কারণে আমি মাঝে মাঝে তাদের অনুষ্ঠানগুলোতে গিয়ে দাঁড়িয়ে থেকেছি। একটা অনুষ্ঠানে বক্তৃতাও করেছি। সেই বক্তৃতার বিষয় ছিল হচ্ছে যে জাসদ কিভাবে মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করেছে, বা তারা পরে কিভাবে ভেঙে গিয়েছে। ফলে সিরাজুল আলম খানের সাথে কিন্তু আমার দেখা হয়। এবং একবার 21শে ফেব্রুয়ারিতে আসম আব্দুর রব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে ফুল দিতে আসে। ফলে আমি তাদের কাছ থেকে একটি কার্ড নিয়ে গিয়ে তার সাথে দেখা করি, কারণ আপনি জানেন যে ওই সময় আসলে কার্ডের দরকার হয়। ফলে আমি তাদের কাছ থেকে একটা কার্ড নিয়ে তার সাথে দেখা করি। এইটাই হচ্ছে মূল ঘটনা। ফলে বিভিন্ন অনুষ্ঠানে আমাকে দেখা গিয়েছে। ব্যাপারটা হচ্ছে তাদের সদস্য পদেই আমি গ্রহণ করি নাই। এবং একটা জায়গাতে যেহেতু আমি বলেছি, তাদের কিন্তু লোক ছিল মাত্র 2 জন, সভাপতি এবং সেক্রেটারি, এবং সেই কমিটি কিন্তু বর্ধিত করা হয় নাই। কিন্তু আমি যেহেতু ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, সো যে সদস্য হবে, ওনাদের যে 3য় সদস্য হবে, সে অটোমেটিক্যালি সাংগঠনিক সম্পাদকীয় হবে। কিন্তু ওই কমিটি যেহেতু বর্ধিত হয় না, আমি ওখানে উপস্থিত থাকার কারণে কোনো একটা পত্রিকা হয়তো আমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দেখিয়েছে। তো আমি যদি থাকতাম তাহলে আমার সেই বোল্ডনেস অবশ্যই রয়েছে যে এটা বলা, কারণ বিসিএল ওই সময় কিন্তু গণরুম বিরোধী, গেস্ট রুম বিরোধী আন্দোলন করেছে, এবং এটা বলেছি যে এটা 14 দলের বাইরে ছিল। ফলে আমি তো এটা অ্যাফিলিয়েশন স্বীকার করতাম। কিন্তু যে দলে আমি মেম্বারশিপই নেই নাই, সেটাতে আসলে সাংগঠনিক সম্পাদক বা কোনো পদে অ্যাফিলিয়েটেড থাকা তো দূরের কথা। আরেকটা বিষয়, যে বই নিয়ে আমার নানা ধরনের মানুষের সাথে পরিচয় ছিল, সেটা নিয়ে অনেকে স্ট্যাটাস দিয়েছেন। সরকারের অনেক লোকজন যারা বইটই পড়ে, তাদের সাথেও আমার পরিচয় ছিল। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমার বন্ধু বান্ধব রয়েছেন, আপনারা জানেন আমি কত স্ট্রাগল করে আমার নিজের জায়গাটা সেট করেছি। এখানে আসলে কেউ একটা টাকা দেয় নাই, কেউ কিছু করে নাই, আমি নিজেই নিজের কাজটা করেছি। আপনারা আমার সাথে যারা রয়েছে, ছোট ভাই, বড় ভাই, বা যারা আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, তারাও কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে অন্তত মার্কিং করলে আপনি আমাকে ডিসঅনেস্ট বলতে পারবেন না। তো সেই জায়গা থেকে আমার কিন্তু 15ই জুলাই যখন আমাদের ছেলে মেয়েদের উপর হামলা করা হয়, আমি কিন্তু স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিই যে আমার সাথে যাদের পরিচয় রয়েছে এবং যারা এই সরকারকে সাপোর্ট করে অথবা সরকারের ভেতরে রয়েছে, যারা এই হামলার জন্য দায়ী এবং যারা এটার জন্য নীরব দায়ী, তারা যেন আমার জানাজাতে উপস্থিত না হয়, তাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিই। ফলে তাদের নিয়ে এত বোল্ড স্টেটমেন্ট দেওয়ার পরেও আমার জায়গা থেকে, যে আমি আমার যে নেটওয়ার্কের সাথে পরিচয় ছিল সবাইকে ডিনাই করার ঘোষণা দেওয়ার পরেও আমাকে নিয়ে এই কথাটা বলাটা আসলে আমি অত্যন্ত দুঃখজনক বলে মনে করি। এবং যারা রাজনীতি করছেন, আমি বলেছি যে আমি অ্যাক্টিভিস্ট হিসেবে আসলে ভিপি ইলেকশন করছি। আমি কিন্তু ভিপি আমাকে করতেই হবে এরকম কথা কোথাও বলি নাই। আমি যে আইডিয়াগুলো আপনাকে দিয়েছি, আপনারা যারা বিশ্ববিদ্যালয়ের ভালো চান, বিশ্ববিদ্যালয় নিয়ে চিন্তা করেন, আমার কথাগুলো আপনাদের যদি পছন্দ না হয়, আপনারা তখন জানাতে পারেন না আমি আইডিয়াটা ভুল বলেছি। আপনারা বলছেন এটা পপুলিস্ট, এটা নানা ধরনের। তো যেটাই বলেন, আপনি বলেন যে আমি যে আইডিয়াটা বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের জমি কেড়ে নেওয়া হয়েছে, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যতবারই আন্দোলন করেছি ততবারই কোনো না কোনো ছাত্র সংগঠন হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখন এটা যদি সত্য না হয়, তাহলে আপনারা এটা সত্য নাকি মিথ্যা এটা প্রমাণ করতে পারেন। আমাকে তো এইভাবে ব্যক্তিগত নানা ধরনের গল্প ফেলে আক্রমণ করার কিছু নাই। কারণ আমি আবারও বলছি যে আমার জায়গা থেকে আমি সবসময় অনেস্ট ছিলাম, এবং
আমার যাদের সাথেই পরিচয় ছিল তাদেরকে কিন্তু আমি কাউন্টার দিতাম। আমি কাউকে অ্যাপ্রিসিয়েট করে পোস্ট দেই নাই। মানুষের ভালো মন্দ দুইটা গুণই থাকবে, কিন্তু কারোর ইডিওলজি আমার পছন্দ না হলে আমি কিন্তু তাকে ব্যক্তি হিসেবে তার ইডিওলজি আমি পছন্দ করতাম না। ধরেন আপনার সাথে আমার বন্ধুত্ব রয়েছে, এর মানে এই না যে আপনার ইডিওলজি আমি ধারণ করি। তো আমি ওই সময় বন্ধুত্ব সবার সাথে ছিন্ন করেছি যাদের সাথে আমার বই নিয়ে পরিচয় ছিল নানা সময়। ফলে আমি আশা করব যে অন্তত ব্যক্তি স্বামী হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে আপনারা আমাকে এমন কোনো প্রোপাগান্ডায় জড়াবেন না যেটাতে আমি আসলে ইনভলভ না। সুতরাং আশা করি যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এবং আমি চেয়েছিলাম এটার একটা ইন্টারভিউ ক্লিয়ার করতে, কিন্তু ইন্টারভিউর পূর্ণটা ছাপানো হয় নাই, যার কারণে আমি নিজে রেকর্ড করে এটা পোস্ট করলাম। আশা করি আপনারা ভুলটা বুঝতে পারবেন। এবং আমি এক ধরনের যে জিনিসটা এখন রিয়ালাইজ করছি যে বই পড়তে যে আমার আসলে অনেক বড় ভুল হয়েছে। তো মানুষ হিসেবে আমার মানুষের বিভিন্ন ধরনের লোকজনের সাথে কানেকশন থাকবে, এবং কানেকশন হয় আসলে জীবনে চলার পথে। তো এই কানেকশনগুলোর জন্য আমি তো নিজে দায়ী নই। আমি যদি নিজের কোনো ভুল কাজ করে থাকি সেটার জন্য আমি দায়ী হতে পারি, কিন্তু যে কাজটা আমি করি নাই সেটার জন্য তো আমি দায়ী নই। এবং আমার অনেকের সাথে আর কোনো সম্পর্কই নাই। জুলাইয়ের পর থেকে আমি একদম একা নিজেই পড়ালেখা করি, যাওয়া আসা করি, ক্যাম্পাসে এই পড়াচ্ছি। পড়ানো শেষ করলে হয়তো একটা ভালো পরীক্ষা দিয়ে চাকরি করব, অথবা কোথাও বিদেশে পিএইচডি করব। এটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। এবং আমার বাবা মা রয়েছে, ফ্যামিলি রয়েছে, তাদের তো চালাতে হবে, তাই না? একমাত্র ছেলে আমি বলেছি। তো সেই জায়গা থেকে আপনারা যারা মূল ঘটনা জানেন না তাদেরকে জানালাম, এবং আশা করি সকলেই আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।